রহমান রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? শুভ সকাল। আজকের অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগতম, শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো আমরা বাজার অধ্যায়ে রয়েছি। এখনও আমরা, যেহেতু আমাদের অধ্যায়টি অনেক বড়, এটার বিশালতা অনেক বেশি, তাই আমরা এটা এখনও শেষ করতে পারিনি। আমাদের নির্ধারিত সিলেবাসে দুটি অধ্যায় রয়েছিল, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায় সম্পূর্ণরূপে শেষ করতে পেরেছিলাম এবং পঞ্চম অধ্যায়টি প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকেও বাজার পড়ব এবং বাজারের মধ্যে আমরা গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার পড়ব, যেটাকে আমরা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট বলতে পারি। মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা যে বাজার পড়ব বা যে সংজ্ঞা পড়ব, যে টপিক্সটাই আমরা নিব না কেন, বাংলার পাশাপাশি আমরা ইংরেজিটাও শিখে নেব, যাতে আমাদের উচ্চতর শ্রেণীতে অর্থাৎ উপরের ক্লাসে আমাদের এটা খুব বেশি হেল্পফুল অর্থাৎ সহায়ক হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠের বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় বাজার, যেটা আমি লিখিনি। তারপর তোমাদের মুখে বলছি, আজকে যেহেতু আমরা এটা ধারাবাহিকতা মেনটেন করছি, আমি প্রথমে পঞ্চম অধ্যায় বাজার লিখতে পেলে তোমরা হয়তো বুঝতে পারতে, কিন্তু তারপরও যেহেতু আমি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার লিখেছি অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, এটা কি, এর বৈশিষ্ট্যসমূহ, সেই সাথে আমি আরেকটি বাজার নেব অলিগোপলি বাজার, সেই সাথে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৬২ পৃষ্ঠায় যাও, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আমি পাঠ্য বইয়ের আলোকে একটু আলোচনা করব। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে তার সদৃশ হলেও অভিন্ন নয়। অভিন্ন কথাটা আমরা কি বুঝবো? অভিন্ন হচ্ছে কি, আলাদা নয়, যেটা পৃথক নয়, অর্থাৎ দ্রব্যের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে, অর্থাৎ সমজাতীয়, অর্থাৎ পৃথকীকরণ হলেও এটা সমজাতীয়, যেটা দ্রব্যের মধ্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আমরা সংজ্ঞা কি বলতে পারি? সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়, এবং ইংরেজিতে যাকে বলা হয় মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আমি সংজ্ঞাটি আবার বলছি, সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। তাহলে আমরা এই বাজারের কিছু বৈশিষ্ট্য আমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করা যায়। তার আগে আমরা আরেকটু আলোচনা করি। একচেটিয়া উৎপাদন সমন্বয় যে বাজার গড়ে ওঠে তা আমরা বলেছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যেমন গায়ে মাখার সাবান, বিভিন্ন কোম্পানির গায়ে মাখার সাবান ব্যবহার একই ধরনের হলেও এই সাবান পৃথক করা সম্ভব। যেমন আমাদের দেশে আমরা ইউনিলিভার, অর্থাৎ যদি আমরা এই যে লাক্স সাবানটা কথা বলে থাকি, লাক্স, তারপর লাইফবয় সাবান, তারপর হচ্ছে আমাদের অনেক ধরনের যে কেয়া কসমেটিক্সের কিছু সাবান রয়েছে যেটা আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমাদের যে মেরিল, স্কোয়ার টয়লেট্রিজের অনেকগুলো কোম্পানির সাবান আমাদের রয়েছে, কিন্তু আমরা এগুলোকে আমরা কি করতে পারি? সাবানের ব্যবহার একই হলেও এটাকে আমরা পৃথক বা আলাদা করতে পারি, কারণ এক একটা কোম্পানির এবং উপাদানও এক এক রকম। যেমন মোড়ক ভিন্ন বা গন্ধ ভিন্ন ইত্যাদি, এটার মোড়কগুলো ভিন্ন হয়ে থাকে। যেমন আমাদের লাক্স সাবানের প্যাকেটের মোড়কটা একরকম হয়ে থাকে, প্যাকেটটা যেটা মোড়কজাত করা হয়। লাইফবয় সাবান একরকম, এরপর আমাদের কেয়া কসমেটিক্সের কেয়া সাবান একরকম, মেরিল একরকম, বিভিন্ন সাবানগুলো বিভিন্ন রকমের প্যাকেটজাত করা হয় এবং এটা সেন্টটাও ভিন্ন আকৃতির হয়ে থাকে, যাতে আমরা একটা থেকে একটা পৃথক করতে পারি। যেমন ডেটল সাবান, যেটা আমাদের কি, এটা আমরা কি বলতে পারি, এটা স্কিনের জন্য যথেষ্ট ভালো এবং ডাক্তাররা সাজেস্ট করে ডেটল, স্যাভলন, এই ধরনের সাবানগুলা আমরা এই করোনাকালে তো আমরা এগুলা খুব বেশি পরিচিত, আমরা অনেক বেশি ইউজ করছি, যেগুলো আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারগণ পরামর্শ দিয়ে আসছেন। যাই হোক, এইসব সাবানের যে কোনো একটির দাম বাড়লে সাবানটির চাহিদা সামান্য কমতে পারে, তবে শূন্য হয় না। সাবানের চাহিদা কখনোই শূন্য হয় না। সাবান আমরা
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সব সময় ব্যবহার করে থাকি। আমরা গোসল ব্যবহার করে থাকি, তারপর আমাদের কাপড় কাচতে সাবান ব্যবহার করে থাকি, আমাদের অনেক সময় আমরা ওই যে খাওয়ার পরে প্লেট হাত ধোয়া এসব কাজেও আমরা লিকুইড সাবানটা ইউজ করে থাকি। এই সাবানের ভক্ত ক্রেতা সবসময় এই সাবানটি কেনে। এইসব দ্রব্যের দামের পরিবর্তন হলো ক্রেতা দ্রব্য ভোগ ও ব্যবহার ত্যাগ করে না। সাবানের ভোগ এবং ত্যাগ কোনোটি আমাদের কাছে শূন্য হবে না, কারণ সাবান আমরা সব সময় ব্যবহার করে থাকি। আমরা গোসলের কাজে, কাপড় কাচার কাজে এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজে আমরা সাবান ব্যবহার করে থাকি। এটির দাম বাড়লেও কখনো এটা চাহিদা কমবে না, একটু কমতে পারে কিন্তু জিরোতে পৌঁছবে না, অর্থাৎ শূন্য হবে না। সাবানের ডিমান্ড আমাদের থেকেই যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম আমাদের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এরপর আমরা এর কিছু বৈশিষ্ট্যসমূহ রয়েছে, আমাদের পাঠ্য বইয়ে 8টি বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই 8টি আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। আমরা জানি একচেটিয়া বাজারে ফার্মের সংখ্যা অনেক বা অসংখ্য রয়েছে। একচেটিয়া বাজারে ফার্মের সংখ্যা অসংখ্য রয়েছে। একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। একটি ফার্ম, এখানে কি বলা হয়েছে, বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কোনো ফার্মের পক্ষে পণ্যের মূল্য বা মোট উৎপাদনের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করা সম্ভব হয় না। এই জন্য অনেক সময় জোট বা দলভুক্ত ফার্ম থাকে। একসাথে জোট বেঁধে বা দল বেঁধে ফার্মগুলো রয়েছে আমাদের এই একচেটিয়া বাজারে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ, আমরা আগেই বলেছি এটি একচেটিয়া বাজারের এটি অভিন্ন বিক্রেতার বাজার। এখানে দ্রব্য পৃথক করা গেলেও কিন্তু পণ্যগুলো সমজাতীয়। এটা এখানে বলা হয়েছে একচেটিয়া বাজার প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। যেমন একটু আগে আমরা বলেছিলাম গায়ে মাখার সাবান, যদি আমরা লাক্স সাবান এবং লাইফবয় সাবান পাশাপাশি রাখি, দুটো আমরা খুব সহজে পৃথক করতে পারবো। দুইটির সেন্ট সম্পূর্ণ আলাদা। এটা আমাদের দাম বেড়ে গেলেও, একটি সাবানের দাম বেড়ে গেলেও এটি চাহিদা একটু কমবে, বাট এটা দামটা শূন্যে কখনো পৌঁছবে না, কারণ এটা আমাদের আমরা একেবারে ত্যাগ করতে পারবো না। এই কারণে, কারণ সাবান আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যা আমাদেরকে প্রতিদিনই ব্যবহার করতে হয়। দ্রব্যগুলো গুণগত বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে, অর্থাৎ দ্রব্য পৃথকীকরণের অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়। এই জন্য একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়। এই জন্যই একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়। 3 নম্বর বৈশিষ্ট্য আমাদের বলা হয়েছে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান, এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান রয়েছে। বিষয়টি এরকম যে একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ ও প্রস্থানের ফার্মের কোনো বাধা নিষেধ নেই। এরা কোনো বিধিনিষেধ আরোপ করে না। এখানে যে কেউ সহজে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। সাধারণত স্বল্পমেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। স্বল্পকালে যদি কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করে, দীর্ঘকালে সেটা কি হয়, নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে। আবার কোনো ফার্ম ক্ষতির সম্মুখীন হয়ে দীর্ঘমেয়াদে শিল্প পরিত্যাগ করতে পারে। এই ব্যাপারে আভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো বাধা নেই। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অবাধে প্রবেশ প্রস্থান করতে পারে, অর্থাৎ প্রবেশের ক্ষেত্রেও কোনো বাধা নেই, আবার প্রস্থানের ক্ষেত্রেও কোনো বাধা নেই। সেটা স্বল্প মেয়াদে হোক আর দীর্ঘমেয়াদে হোক, যে কেউ অবাধে প্রবেশ করতে পারবে, আবার চাইলে যে কোনো সময় তারা প্রস্থান নিতে পারবে। এটি হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্যটি আমরা বোর্ডে লিখে দিয়েছি বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। বিজ্ঞাপন ও বিক্রয়, বিজ্ঞাপন তো আমরা সবাই বুঝি, প্রসারেই প্রসার, আমরা যা প্রচার করি তাই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। এখন আমরা যখন টিভি অন করি, আমাদের রেডিও এখন আমরা খুব একটা দেখি না, কারণ আমাদের এখন মোবাইল ফোনটি এতটাই সচল সক্রিয় হয়ে গিয়েছে যেখানে আমরা সব কিছুই দেখতে পাই। তারপরও মাঝে মধ্যে আমরা বড় পর্দা দেখার জন্য টিভিটা অন করি, যেখানে আমরা হাজারো রকমের বিভিন্ন পণ্যের বিভিন্ন রকম বিজ্ঞাপন আমরা দেখতে পাই, অর্থাৎ দেখে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে থাকে। বেশি প্রচারের ফলে এই ফার্মের বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রিজনিত ব্যয় বেড়ে যায়।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিজ্ঞাপন ও বিক্রয় খরচ কীরকম। আমরা বিজ্ঞাপনের কথা বলেছি, বিক্রয় খরচ এখনও আমরা আলোচনা করিনি। পাঠ্য বই কী বলেছে একটু দেখি। প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে। আমরা সবাই জানি প্রচারে প্রসার, যেটা আমি একটু আগেই বলেছি। আমরা যত বেশি প্রচার করব তত বেশি আমাদের প্রসারতা লাভ করব, আমরা তত বেশি প্রসার হবে, মানুষ পণ্যটি চিনতে পারবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ পণ্যটি কিনবে। তাহলে বেশি প্রচারের ফলে এই ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। প্রচার ও দ্রব্যের গুণগত মানের মাধ্যমে এই ফার্মগুলোর পরস্পরের মধ্যে অর্থাৎ পরস্পরের সাথে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, অর্থাৎ প্রতিযোগিতা করে। এটাই হচ্ছে আমাদের একচেটিয়া বাজারের, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য তোমরা একটু বোর্ডে খেয়াল করো, চাহিদার প্রকৃতি, যেটা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে। চাহিদার প্রকৃতি, কোনো ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য ক্রয় করলেও এমন কিছু ভোক্তা থাকে যারা প্রথম ফার্মের পণ্যই কম পরিমাণে হলেও ক্রয় করে। অর্থাৎ কোনো ফার্ম পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করলেও সেই পণ্যের চাহিদা শূন্য হয় না। প্রতিটি ফার্মের, আমরা আমাদের পাঠ্য বইয়ের পরবর্তী পৃষ্ঠায় যাই, জন্য প্রতিটি ফার্মের জন্য কিছু কিছু ক্রেতার বিশেষ পছন্দনীয়তা থাকে বলে প্রতিটি ফার্মের চাহিদা রেখার আকৃতি সাধারণত একরকম হয় না। তাহলে আমরা দেখলাম আমাদের চাহিদার প্রকৃতির ক্ষেত্রে প্রতিটি ফার্মের জন্য চাহিদার কারণে এর আকৃতি একরকম হবে না। সেক্ষেত্রে কি হবে, চাহিদা রেখার আকৃতি মূলত নির্ভর করবে বিবেচনাধীন ফার্মের দ্রব্য অপরাপর ফার্মের দ্রব্যের সাথে কতটুকু পৃথক তার উপর। তাহলে আমরা দ্রব্যের পণ্যের উপর চাহিদার প্রকৃতি নির্ভর করে, সেটা কীরকম বলেছি, যে বিবেচনাধীন ফার্মের দ্রব্য অপরাপর ফার্মের দ্রব্যের সাথে কতটুকু পৃথক তার উপর নির্ভর করে আমাদের চাহিদার প্রকৃতি কতটুকু পরিবর্তন হবে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণ। একচেটিয়া প্রতিযোগিতার বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা, অর্থাৎ আমরা মুনাফা সর্বোচ্চ করব। এটা সব বাজারে থাকে, তবে একচেটিয়া বাজারে বেশি পরিলক্ষিত হয়, কারণ এখানে মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারটি খুব বেশি জোর দেওয়া হয়। 7 নম্বর বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের অনুকরণ। একচেটিয়া প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত পণ্যের পুরোপুরি অনুকরণ করতে পারে না, ফলে প্রত্যেক বিক্রেতা বা ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের যোগান বা যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। এবং সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের দীর্ঘকালীন পরিস্থিতি। আমাদের দীর্ঘকালীন পরিস্থিতি কীরকম হবে, দীর্ঘকালীন সময় একচেটিয়া প্রতিযোগিতার বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের মতো স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতো ফার্মের মুনাফা স্বাভাবিক হয়ে থাকে। তাহলে আমরা এখানে অস্বাভাবিক মুনাফার কোনো ব্যাপার এখানে আসবে না, আমরা স্বাভাবিক মুনাফা করব। তাহলে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার জানলাম, এই বাজারের 8টি বৈশিষ্ট্য আমাদের পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার আরেকটু মনোযোগী হয়ে 64 পৃষ্ঠা আমাদের পাঠ্য বইয়ে অলিগোপলি বাজারটা আমরা একটু আলোচনা করব, যেটা আমি এখানে লিখে রেখেছি, অলিগোপলি বাজার। এই বাজারগুলো আমাদের প্রত্যেকটি বাজার আমাদের নতুন নতুন নামে আসছে, নতুন নতুন হয়ে। তোমরা যেহেতু নবম শ্রেণীতে প্রথম পড়ছো এবং আমাদের মানবিক বিভাগে অর্থনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সে বিষয়ের বাজার অধ্যায়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জন্যই বলবো, যে জোর দিয়ে বলছি তোমরা বাজার অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, কারণ এই বাজারের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের অনেক বেশি অভিজ্ঞতা তোমরা লাভ করতে পারবে। তাহলে অলিগোপলি বাজারটি কীরকম? অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন। এই ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন টেলিযোগাযোগ খাতের ফার্ম তার পণ্যের বিজ্ঞাপনে একজন চলচ্চিত্রের নায়ককে ব্যবহার করলেন, সেটা পর্যবেক্ষণ করে আরেকটি ফার্ম তার বিজ্ঞাপনে একজন জনপ্রিয় খেলোয়াড়কে ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। ধরে নাও, কেউ একজন সিনেমার নায়ক বা নায়িকাকে কেন্দ্র করে একটা বিজ্ঞাপন তৈরি করলেন, যেটা অলিগোপলি বাজারের মধ্যে পড়ে। আরেকজন কী করলেন, তার থেকে অনুকরণ করে তিনি একজন খেলোয়াড়, যেমন আমাদের দেশে আমরা অনেককেই দেখে থাকি, আমাদের সাকিব আল হাসান, যাকে আমরা অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে চিনি। আবার ধরে না, আমরা দেশের বাইরে চলে গেলাম, আমাদের যে মেসিকে আমরা সবাই চিনি, ফুটবলার, অনেক বিখ্যাত একটা ফুটবলার হিসেবে তাকে আমরা চিনি। এখন এক একজনকে আইটেম হিসেবে ইউজ করে, অর্থাৎ ব্যবহার করে
কি করে একটা পণ্যের বিজ্ঞাপন করে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা যদি সাকিব আল হাসানকে বেশি পছন্দ করে থাকি, সাকিব আল হাসানের বিজ্ঞাপন করা পণ্যটি আমরা কিনতে চাইবো খুব বেশি বেশি। আর যারা মেসিকে খুব বেশি পছন্দ করে তারা কি করবে, মেসি কোন বিজ্ঞাপনটি করছে তার দিকে আকৃষ্ট হয়ে ওই পণ্যটি কিনতে চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের অলিগোপলি বাজার। যাই হোক, এই বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমি এখানে লিখে রেখেছি বিক্রেতার সংখ্যা, দ্রব্যের প্রকৃতি, সিদ্ধান্ত গ্রহণ এবং বিজ্ঞাপনের প্রভাব। আমাদের অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য 4টি রয়েছে পাঠ্য বইয়ে: বিক্রেতার সংখ্যা, দ্রব্যের প্রকৃতি, সিদ্ধান্ত গ্রহণ এবং বিজ্ঞাপনের প্রভাব। তোমরা নিশ্চয়ই দেখেছো, আগে আমরা 8টি বৈশিষ্ট্য পড়েছি এবং এই 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে আমি আজকের ক্লাসটি শেষ করব। একটু আলোচনা করে নিই বিক্রেতার সংখ্যা। অলিগোপলি বাজারে এই ধরনের দ্রব্যের বাজারে কতিপয় বিক্রেতা থাকে, কতিপয় অর্থাৎ কিছু সংখ্যক বিক্রেতা আমরা এই বাজারে লক্ষ্য করি। এরপর 2, দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতি কেমন হবে, সমজাতীয় হবে। এই বাজারে দ্রব্যের প্রকৃতি হবে সমজাতীয়, অর্থাৎ দ্রব্যটি একই ধরনের বা প্রায় সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ করা যায়, একেবারে আলাদা করা যাবে না, সামান্য পৃথকীকরণ করা যাবে। 3, সিদ্ধান্ত গ্রহণ। অলিগোপলি বাজারে আরেকটি বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এই ধরনের বাজারে দ্রব্যের বাজারে একটি ফার্ম তার দ্রব্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের বিজ্ঞাপনের প্রভাব। এই ধরনের এটা আমরা সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি, আমরা প্রতিযোগিতামূলক বাজারে দেখতে পাচ্ছি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দেখতে পাচ্ছি। বিজ্ঞাপন আমাদের করতেই হবে, কারণ আমি আগেও বলছি, এখনও বলছি, বলেই যাব যে প্রসার আমরা যত বেশি বিজ্ঞাপন দিব তত বেশি পণ্য আমরা কি মানুষকে চেনাতে পারবো, মানুষ সেটা ক্রয় করতে সক্ষম হবে। মানুষ যদি নাই চিনে থাকে একটি পণ্য, তো সে কিনবে কীভাবে, তাই না? এই ধরনের দ্রব্যের বাজারে ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম আজকের পাঠে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি, এর সংজ্ঞা, তারপর হচ্ছে এই বাজারের বৈশিষ্ট্যসমূহ। আমাদের পাঠ্য বইয়ের এলাকায় 8টি বৈশিষ্ট্য রয়েছে। অলিগোপলি বাজারের সংজ্ঞা পড়েছি, এই বাজারের বৈশিষ্ট্যসমূহ পড়লাম আমরা 4টি বৈশিষ্ট্য। তাহলে তোমরা কি করবে, তোমরা বাসায় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটটি খুব বেশি করে পড়বে, সেই সাথে অলিগোপলি বাজারটাও পড়বে এবং এখান থেকে তোমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন করে রাখবে। তাহলে আমাদের আজকের পাঠ পঞ্চম অধ্যায় অর্থাৎ বাজারের মধ্যে আমরা যা পড়লাম আজকে এতটুকুই। আর আগামী ক্লাসে আমি আগে যে বাজারগুলো পড়েছি, বিকশিত বাজার, স্থান বেদে, অঞ্চল বেদে, এগুলো আলোচনা করব। সেই সাথে আমাদের আরেকটু পাঠ রয়েছে এবং সর্বশেষ যেটুকু রয়েছে আমাদের সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি পঞ্চম অধ্যায় শেষ করে ফেলব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই খুব ভালো থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আর বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।